আলোচনা করব দশম শ্রেণীর একটি পাঠ্য গল্প পথের দাবি, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা জেনে অবাক হবে যে এই পথের দাবি একটি বড় উপন্যাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাজনৈতিক উপন্যাস পথের দাবি। এটি 1926 সালের 31শে আগস্ট প্রকাশিত হয়। এই গল্পে আমরা শুরুতেই দেখতে পাবো যে গল্পটা যেন কীরকমই শুরু হয়েছে, অর্থাৎ তুমি যদি বাড়িতে বসে একাই এই গল্পটি পড়ার চেষ্টা করো, মনে হবে শুরুটাই যেন তুমি বুঝতে পারলে না, কোথাও না কোথাও একটা ঝামেলা পাকিয়ে যাচ্ছে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে বা সঠিকভাবে এই গল্পটির শুরু বুঝতে অবশ্য আমার ভিডিওটি তোমাকে অনেকটাই সাহায্য করবে। দেখো, এই গল্পটি শুরু হচ্ছে এরকম: পরাধীন ভারতবর্ষে আমাদেরই দেশের কিছু পুলিশ কী করতো, ইংরেজদের হয়ে দালালি করত। আর আমাদের দেশের যে সমস্ত মহান বীর বিপ্লবীরা যারা আমাদের দেশকে স্বাধীন করার কাজে নিজেদের উৎসর্গ করে দিয়েছেন, নিজেদের জীবন দিয়েছেন, সেই সমস্ত বিপ্লবীদের ধরিয়ে দেওয়াই ছিল এদের কাজ। এখানে সেই সমস্ত বিপ্লবীদের যে লিডার বা পলিটিক্যাল সাসপেক্ট যে জন বা মানুষ, তাকেই পুলিশ খোঁজাখুঁজি করছে। এই খোঁজাখুঁজি করতে করতে একটা স্টেশন থেকে জন ছয়েক বাঙালিকে মোটঘাট নিয়ে একটা থানায় উপস্থিত করা হচ্ছে, কয়েকজন পুলিশ তাদের ধরে নিয়ে আসছে। এইভাবে করেই গল্পটা শুরু হচ্ছে। গল্পের প্রতিটি লাইন নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল সম্মুখের হলঘরে জন ছয়েক বাঙালি মোটঘাট লইয়া বসিয়া আছে। অর্থাৎ পুলিশ স্টেশনে ঢুকেই দেখা গেল যে সামনের ঘরে বা রুমে কি আছে না, তো জন ছয়েক মানে 6 জনের মতো বাঙালি মোটঘাট লইয়া মানে নিজেদের জিনিসপত্র বাক্স নিয়ে বসে আছে। জগদীশবাবু ইতিমধ্যেই তাহাদের টিনের তরঙ্গ ও ছোট বড় পুটলি খুলিয়া তদারক শুরু করিয়া দিয়েছেন। জগদীশবাবু কে? জগদীশবাবু হলো এই থানার একজন অফিসার। তিনি এই 6 জন বাঙালির যে জিনিসপত্র রয়েছে, অর্থাৎ পোটলা পুটলি রয়েছে, সেগুলো সার্চ করতে শুরু করেছেন, সেগুলো খুলে দেখতে শুরু করেছেন। শুধু যে লোকটির প্রতি তাহার অত্যন্ত সন্দেহ হইয়াছে, তাহাকে আর একটা ঘরে আটকাইয়া রাখা হইয়াছে। অর্থাৎ এই 6 জনের মধ্যে একজনকে যে বেশি করে সন্দেহ হয়েছে জগদীশবাবুর, যে এই হতে পারে সেই পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, যাকে এতদিন ধরে পুলিশ খুঁজছে, সেই একজনকে একটা পার্সোনাল ঘরে সার্চ করার জন্য বা জিজ্ঞেস করার জন্য রাখা হয়েছে। ইহারা সকলেই উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনির কারখানায় মিস্ত্রির কাজ করিতেছিল। অর্থাৎ যাদের ধরা হয়েছে তারা কোথায় কাজ করতো তার পরিচয় দেওয়া হয়েছে। এটি পরীক্ষায় এসে থাকে মাধ্যমিক, যে উত্তর ব্রহ্মে বর্মা অয়েল কোম্পানির তেলের খনিতে তারা কাজ করত। কিসের? না তো মিস্ত্রির। সেখানের জলহাওয়া সহ্য না হওয়ায় চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে চলিয়া আসিয়াছে। অর্থাৎ রেঙ্গুনে আসার পথেই তাদের আটক করা হয়েছে বা ধরা হয়েছে। ইহাদের নামধাম ও বিবরণ লইয়া ও সঙ্গের জিনিসপত্রের পরীক্ষা করিয়া ছাড়িয়া দেওয়া হইলে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। অর্থাৎ 5 জনকে ছেড়ে দিয়ে এই যে একজন যাকে পার্সোনাল একটা রুমে রাখা হয়েছিল, তাকে ধরে নিমাইবাবু অর্থাৎ এই থানার বড়বাবুর সামনে নিয়ে আসা হলো। লোকটি কাশিতে কাশিতে আসিল, অর্থাৎ লোকটির শরীর কিন্তু অসুস্থ, অত্যন্ত ফর্সা রং, রোদ্রে পুড়িয়া যেন তামাটে হইয়াছে। এটি দাগ দিয়ে রাখো, পরীক্ষায় SQ টাইপ কোশ্চিন হয়ে থাকে যে এতটাই সে ফর্সা যে রোদ্রে পুড়ে যেমন তামাক পাতা কী হয়ে যায়, কালো হয়ে যায়, সেরকম তার চেহারার রং হয়েছে। বয়স 30-32-এর অধিক নয়। বয়স দিয়েই প্রশ্ন আসে, কার বয়স এটি? না তো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের, যাকে সন্দেহের বসে ধরা হয়েছে। কিন্তু ভারী রোগা দেখাইল, অর্থাৎ খুব পাতলা খিটখিটে। এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাইতে লাগিল, অর্থাৎ হালকা কাশিতেই সে মনে হয় যেন পুরো শরীরে ক্লান্তি ধরিয়ে দিয়েছে। সহসা আশঙ্কা মনে হই সংসারে মেয়াদ বোধ করি বেশি দিন নাই। কোন লোকটার? না তো যাকে সন্দেহের বসে, কি সন্দেহের বসে? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের সন্দেহের বসে ধরা হয়েছিল, তার মনে হয় এই সংসার আর বেশি দিন টিকবে না। মানে সে ভিতরে কি একটা দুরারোগ্য রোগে সমস্ত দেহটা যেন দ্রুত বেগে ক্ষয়ের দিকে ছুটিয়াছে। অর্থাৎ ভিতরে এমন একটা কঠিন রোগ রয়েছে যেন শরীরটাকে ধীরে ধীরে ক্ষয় করে দিচ্ছে। কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি। এটি আন্ডারলাইন করে রাখো। কেবল আশ্চর্য সেই রোগামুখের, কার? না তো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের অদ্ভুত একটা মানে চোখের দৃষ্টি, অর্থাৎ তার দৃষ্টির দিকে তাকালে একটা অদ্ভুত মনে হয়। সে চোখ দুটো কি বড়, টানা কি গোল, দীপ্ত কি প্রভাহীন, এ সকল বিবরণ দিতে যাওয়াই বৃথা। কারণ অত্যন্ত গভীর জলাশয়ের মতো কি যে তাহাতে আছে, ভয় হই এখানে খেলা চলিবে না। খেলা চলিবে না মানে মনে হয় এখানে থাকলে সে রোগটা যারা সেই থানায় উপস্থিত আছে তাদেরও ছড়িয়ে যেতে পারে।
সাবধানে দূরে দাঁড়ানোই প্রয়োজন। ইহারই কোন অতল তলে তাহার ক্ষীণ প্রাণ শক্তিটুকু লুকানো আছে, মৃত্যুও সেখানে প্রবেশ করিতে সাহস করে না। অর্থাৎ শরীরটা এত পাতলা, তার যে প্রাণ, সে প্রাণের শক্তিটুকু এমন একটা শরীরের কোনো একটা কোণাতে লুকানো আছে যেখানে মৃত্যুও যেতে সাহস করে না, ভয় পায়। তাই তিনি এতদিন বেঁচে আছেন। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে, অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। অপূর্বকে না তো এই গল্পের ধরতে গেলে প্রধান চরিত্র, সেই অপূর্ব দূরে দাঁড়িয়েছিলেন। সহসা নিমাইবাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্বর দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, অর্থাৎ হাসতে হাসতে বললেন যে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, তা স্বীকার করতে হবে। অর্থাৎ স্বাস্থ্য পুরোই চলে গেছে কিন্তু শখ, যে মানে সাজগোজ, যে নিজেকে একদম ঠিক রাখা, এই যে শখ, এই শখটা কিন্তু 16 আনা মানে পরিপূর্ণ বজায় রেখেছে। এটা কিন্তু নিমাইবাবু অপূর্বের দিকে তাকিয়ে বললেন। কি বলো অপূর্ব? অর্থাৎ জিজ্ঞাসা করলেন যে অপূর্ব কি বলো। এই নিমাইবাবু হলেন এই অপূর্বের কাকা, অর্থাৎ অপূর্বের বাবা নিমাইবাবুকে একদিন এই চাকরি পাইয়ে দিয়েছিলেন, তাই অপূর্ব নিমাইবাবুকে কাকা বাবু বলেন। এতক্ষণে অপূর্ব তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিলেন। অর্থাৎ এতক্ষণে তিনি একটা অন্য চিন্তার জগতে ছিলেন। অপূর্ব এতক্ষণে মুখ ফিরিয়ে মানে একটা গোপন হাসি রেখে কাকাবাবুর দিকে তাকালেন এবং সেই মানুষটির অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের দিকে, তার পরিচ্ছদের দিকে দৃষ্টিপাত করলেন। তাহার মাথার সম্মুখ দিকে বড় বড় চুল, অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের, যাকে সন্দেহের বসে যে মানুষটিকে ধরে আনা হয়েছে, তার সামনের দিকে বড় বড় চুল মুখের, কিন্তু ঘাড় ও কানের দিকে নাই বলিলেই চলে, এমনি ছোট করিয়া ছাঁটা। মাথায় চেরা স্মৃতি মানে একদম তেরেনাম কাটিং, অপর্যাপ্ত তৈল নিষিক্ত, কঠিন রুগ্ন কেশ হইতে নিদারুণ তেলের গন্ধে ঘোর ভরিয়া উঠিয়াছে। অর্থাৎ তিনি নেবুর তেলের গন্ধে গোটা থানা ভরিয়ে তুলেছেন, মাতিয়ে তুলেছেন। গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি, তার বুক পকেট হইতে বাঘ আঁকা একটা রুমালের কিয়দংশ দেখা যাইতেছে। অর্থাৎ কিছু অংশ ওই রুমালটার দেখতে পাওয়া যাচ্ছে। এটা দিয়ে প্রশ্ন আসে যে তার পকেটে কি ছিল? বাঘ আঁকা একটা রুমাল। উত্তরীয় কোনো বালাই নেই। পরনে বিলাতি মিলের কালো মখমল পাড়ের সূক্ষ্ম শাড়ি, অর্থাৎ একদম নরম সূক্ষ্ম শাড়ি। পায়ে সবুজ রঙের ফুল মোজা রয়েছে, হাঁটুর উপরে লাল ফিতা দিয়া বাঁধা, বার্নিশ করা শ্যাম্পু শু, তলাটা মজবুত ও টিকসই করিতে আগাগোড়া লোহার নাল বাঁধানো, হাতে একগাছি হরিণের সিংয়ের হাতল দেওয়া বেতের ছড়ি। কইদিনের জাহাজের ধকলে অর্থাৎ ক্লান্তিতে সমস্তই নোংরা হইয়া উঠিয়াছে। ইহার আপাদমস্তক অপূর্ব বারবার নিরীক্ষণ করিয়া কহিল, এই লাইনটি দাগিয়ে রাখো, কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। যাকে খুঁজছেন সে যে এ নয় তার আমি জামিন হতে পারি। এই যে যাকে খুঁজছেন সে যে এই নয় তার আমি জামিন হতে পারি, এটা কে বললো? না তো অপূর্ব। কাকে? নিমাইবাবুকে। কোন ঘটনার সাপেক্ষে বললো? এই লাইনটি তোমরা দাগিয়ে রাখো, 3 বা 5-এর প্রশ্ন এখান থেকে আসতে পারে। অর্থাৎ পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের যে বেশভূষা, তার পরিচয় আমরা এই প্যারাটিতে পেলাম। পরের প্যারা দেখো, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। দাগ দাও, কেন নিমাইবাবু চুপ করে থাকলেন? অপূর্ব কহিল, আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। অর্থাৎ পলিটিক্যাল যে সাসপেক্ট একজন, অর্থাৎ সেই সব্যসাচী মল্লিক, তার যে কালচার, তার যে বেশভূষা, তার যে চরিত্র, সেটার কথা একবার ভাবতে বলছে। কাকে? না তো নিমাইবাবুকে। অর্থাৎ আমি তোমাদের আগেই বলে রাখি যে অপূর্ব দেশের যে বিপ্লবী, যারা দেশের হয়ে কাজ করে, যারা স্বাধীন করার চেষ্টা করে দেশকে, তাদের কিন্তু খুব ভালোবাসেন। অপূর্ব জানে যে এই মানুষটি, অর্থাৎ যাকে সন্দেহের বসে পুলিশ ধরে এনেছে, তার কাকা নিমাইবাবু ধরে এনেছেন, সেই মানুষটি হচ্ছে সেই সব্যসাচী মল্লিক। কিন্তু অপূর্ব এখানে তাকে আড়ালে রাখার জন্য, তাই পুলিশ যেন তাকে চিনতে না পারে, তাই সে বলল যে জামিন হতে পারে তার, যে এই লোকটি সব্যসাচী মল্লিক নয়। অর্থাৎ অপূর্ব পুরো বিপ্লবীদের সাপোর্টে। কারণ অপূর্ব, আমরা এই পুরো গল্পের শেষে বুঝতে পারবো যে অপূর্ব 2 জায়গায় অপমানিত হচ্ছেন। নিজের দেশে থেকেই, নিজের দেশের লোকের সামনে তিনি বড় মাপের অপমান হচ্ছেন অন্যান্য বিদেশিদের কাছে বা ইংরেজদের কাছে বা ফিরিঙ্গিদের কাছে। তাই অপূর্ব চাই না এই বিপ্লবীরা ধরা না পড়ে, কারণ এরাই দেশকে স্বাধীন করবে। দেখো আমরা পরবর্তীকালে পাবো অবশ্য। নিমাইবাবু হাসিয়া ঘাড় নাড়িলেন, কহিলেন, তোমার নাম কি হে? আজ্ঞে গিরিশ মহাপাত্র। অর্থাৎ এখানে ছদ্মবেশী নাম আমরা জানতে পারলাম যে সব্যসাচী মল্লিকের বহুরূপী নাম হচ্ছে বা ছদ্মবেশী নাম হচ্ছে গিরিশ মহাপাত্র। একদম মহাপাত্র,
তুমিও তেলের খনিতে কাজ করছিলে না, এখন রেঙ্গুনেই থাকবে? তোমার বাক্স বিছানা তো খানা তল্লাশি হয়ে গেছে, অর্থাৎ একদম সম্পূর্ণ তল্লাশ করে একদম রেডি, তুমি কি রেঙ্গুনেই থাকবে? জিজ্ঞেস করছে পুলিশ অফিসার। দেখি তোমার ট্যাকে ও পকেটে কি আছে। পরের প্যারা দেখো। অর্থাৎ তাকে আরও ভালোভাবে, এবার তার তো মোট ঘাট, অর্থাৎ তার যে থলে ছিল, যে বাক্স ছিল টিনের তরঙ্গ, সেগুলোকে সার্চ করা হলো। এবার তার বডি সার্চ করছেন পুলিশ অফিসার। তাহার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল ও একটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। এই যে গাঁজার কলিকা, এই দিয়ে প্রশ্ন আসে কিন্তু, আন্ডারলাইন করে, এবং কি কি তার পকেট বা ট্যাগ থেকে পাওয়া গিয়েছিল। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আগে না, তবে এ বস্তুটি পকেটে কেন? দাগ দাও লাইনটি, এসে কেউ আসতে পারে। কোন বস্তুর কথা বলা হয়েছে? গাঁজার কলিকা। আগে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময়ে ঘরে ঢুকতেই নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশবাবু কিন্তু না, নিমাইবাবু, মানে জগদীশবাবু আসার পর নিমাইবাবু বলছেন, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি, ইনি একদম সত্য কথা বলেন সবসময়, যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। অর্থাৎ নিমাইবাবুরা মনে করছেন এই ব্যক্তি গাঁজা খান, কিন্তু মহাপাত্র বলছে যে না, সে গাঁজা খায় না। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজার খাওয়ার সমস্ত লক্ষণই তো তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই, কিন্তু কদিন বা বাঁচবে? এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। এই যে বুড়ো মানুষের কথাটা শুনো, এই বুড়ো মানুষটা কে? জগদীশবাবু না, কিন্তু এই বুড়ো মানুষটা হচ্ছে নিমাইবাবু, কারণ নিমাইবাবু হাসিয়া বলেছিলেন এই সমস্ত কথা। পরের প্যারা দেখো। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না, মাইরি খাইনে, মানে আমি এইসব গাঁজা টাজা এগুলো খাই না, তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাই না। মানে একটু ছলনার ছলে বলছে আর কি, যে আমি খাই না, বন্ধু টন্ধু চাইলে আমি দিই। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিই, নিজে খাই নাই, মিথ্যাবাদী কথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চললুম কাকাবাবু। এই যে বেশি, মানে গিরিশ মহাপাত্রকে যে বেশি পরিমাণে খানা তল্লাশি করতে লাগলো, তখন অপূর্ব কিন্তু চলে যাওয়ার একটা ভান করলো, মানে বলল যে আমি আসছি কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছু বলা যায় না ভাইয়া, আমার মনে হয় এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। অর্থাৎ এরা কিন্তু এটা প্রমাণ হলো এদের কাছে যে এই গিরিশ মহাপাত্র কিন্তু সব্যসাচী মল্লিক না, অর্থাৎ ওকে যাওয়ার পারমিশন দিয়ে দিল। রাত্রের মেল ট্রেনের প্রতি একটু দৃষ্টি রেখো, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, দাগ দাও। সেটা কে? না তো পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, যে শহরে আছে সে, তাকে আরও ভালোভাবে খুঁজতে হবে। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, মানে আর ওয়াচ করার দরকার নেই, এ কিন্তু পলিটিক্যাল সাসপেক্ট হতে, মানে সব্যসাচী মল্লিক হতে পারে না। জগদীশবাবু বললেন নিমাইবাবুকে, নেবুর তেলের গন্ধে বেটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। অর্থাৎ এতটাই গন্ধ ছড়িয়েছে তার নেবুর তেলের, যে অফিসারগুলো হয়রান হয়ে গিয়েছে আর কি। বড়বাবু হাসিতে লাগলেন, দাগ দাও। কি, কোন কথা শুনে বড়বাবু হাসিতে লাগলেন? এই যে নেবুর তেলে থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিয়েছে, জগদীশবাবু বললেন এই কথাই। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল, এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গে মহাপাত্র তাহার ভাঙা টিনের তরঙ্গ ও চাটাই জোড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকে রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। আজ এই পর্যন্ত। এর পরবর্তী অংশ যদি তোমরা দেখতে চাও বা পেতে চাও, তাহলে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করো। অনেক জায়গা আছে কমেন্ট বক্সে, তোমরা কেউ কমেন্ট করো না। আসলে কি, ভালো ভিডিও, অর্থাৎ পড়াশোনা সাথে যুক্ত ভিডিওগুলো ছাত্রছাত্রী খুব কম দেখে। ওই শর্ট ভিডিও, তারপরে আবিঝাবি কার্টুন, এটা ওটা, সিনেমা, গান, এগুলো দেখে দেখে মাথার যে খালি জায়গা সেটাকে ভরে দেয়, আর পড়াশোনা যখন করতে বসে তখন মন লাগে না। এটাই কারণ, এটাই বাস্তব, যে যুগটাই এরকম হয়ে গেছে। তবে অবশ্য তোমরা কমেন্ট করে জানাও। পার্ট 2 চাইলে আমি পার্ট 2 এর সমস্ত পুরো গল্পটাই শেষ করার চেষ্টা করব। কেমন লাগলো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। নতুন হলে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি নোটিফিকেশন অবশ্য অন করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো। মোবাইল ঘাটা বাদ দিয়ে পড়াশোনায় মন দাও। মোবাইল নয়, বইকে বন্ধু বানাও।